স্বাগত জানাচ্ছি আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের বিষয় ইসলামী ব্যাংকিং, কল্যাণমুখিতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অনুষ্ঠানকে নিবেদন করেছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম বা আইবিসিএফ। আইবিসিএফ দেশের ইসলামিক ব্যাংক সমূহের শীর্ষ সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি ও সহযোগিতা বাড়ানো, সকল বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্যে অবিচল থাকা, ইসলামিক মানি মার্কেট ও সুদমুক্ত ইসলামী ব্যাংকিং গতিশীল করা এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জোরদার করা আইবিসিএফ এর লক্ষ্য উদ্দেশ্য। ইসলামিক ব্যাংকিং এর কল্যাণমুখিতা ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে হাজির আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী ওসমান আলী, আছেন এসআইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সিরাজুল হক এবং আছেন এসআইবিএল এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য জনাব মোহাম্মদ ওসমান মেহেদি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরুতে যেতে চাই কাজী ওসমান আলী, আপনার কাছে জানতে চাই যে দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংকের একটা বিশেষ ভূমিকা আছে। আমরা যতটুকু জানি যে দারিদ্র বিমোচন করার একটি অন্যতম লক্ষ্য বর্তমান সরকারের এবং সহনীয় মাত্রা আনার জন্য কাজ করে যাচ্ছে সরকার। তো সেটি আসলে অর্জন করার জন্য ইসলামী ব্যাংকিং, বিশেষ করে এসআইবিএল কি ভূমিকা রাখছে? ধন্যবাদ আপনার খুব যুগোপযোগী প্রশ্নের জন্য। বাংলাদেশ পৃথিবীর একটি জনবহুল দেশ। আমি মনে করি যে বাংলাদেশ বিপুল সম্পদ এবং সম্ভাবনার দেশ হয়েও এদেশের অধিকাংশ মানুষ দরিদ্রের কষাঘাতে জর্জরিত। এটার চেয়ে মুক্তি পাওয়ার স্বপ্ন সবসময় দেখে। এই ক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমি মনে করি একটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সবসময় অকল্যাণকর বিনিয়োগ পরিহার করে কল্যাণকর বিনিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যার দ্বারা সমাজের উপকার হয়, কর্মসংস্থান তৈরি হয় যেন এরকম। যেমন আমরা যে শিল্প উন্নয়নের জন্য আমরা বিনিয়োগ করে থাকি, যেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বী করে তোলার জন্য আমরা আমাদের মাইক্রো ইসলামিক ফাইন্যান্স একটা আমাদের স্কিম আছে। এটা প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা এটা প্রদান করে থাকি। সিকিউরিটি মুক্ত, এটা অবশ্যই জামানতবিহীন, আমরা জামানতবিহীন দিয়ে থাকি এবং এটা গ্রুপ ভিত্তিক। এভাবে দারিদ্র বিমোচনে বড় ভূমিকা। জনাব সিরাজুল হক, আপনার কাছে যেতে চাই, একটু জানাবেন যে ইসলামী ব্যাংকের কল্যাণমুখিতা সামাজিক দায়বদ্ধতা বলতে আসলে কি বোঝানো হয়? সামাজিক দায়বদ্ধতা আসলে অন্যান্য যে প্রচলিত ব্যাংকিং আছে সেখানেও পালন করা হয়, তো আসলে দুটোর মধ্যে ফারাকটা কি তাহলে? আচ্ছা, ইসলামিক ব্যাংকিং হচ্ছে একটা ব্যাংকিং, একটা আর্থিক প্রতিষ্ঠান। ইসলামিক ব্যাংকিং মূল কনসেপ্টটা কিন্তু কোরআন ও সুন্নাহ থেকে উৎপত্তি। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য নয়। এখানে মানুষের অন্য মানুষের জন্য কি কাজটা করেন, কল্যাণের জন্য কি কাজটা করেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। মানুষের জন্য একটা আমরা বলে থাকি, সেই মানুষের জন্য আমরা কতটুকু করতে পারি আরেকজনের মানে ভালোর জন্য, তার কর্মক্ষমতা বা তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, সেটা হচ্ছে মুখ্য বিষয়। ইসলামিক ব্যাংকিং এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সেই ভূমিকাটা আমরা সোশ্যাল ইসলামিক ব্যাংক থেকে আমরা আরও বেশিভাবে পালন করার চেষ্টা করি, কারণ আমাদের ইসলামিক ফাউন্ডেশন, এই সোশ্যাল ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের একটা হসপিটাল প্রতিষ্ঠিত আছে। সেই হসপিটালের মাধ্যমে আমরা খুব কম মূল্যে আমরা সেবা দিয়ে থাকি, মানে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। প্লাস আমাদের বিনিয়োগ, স্যার বললেন যে আমাদের বিনিয়োগ এটা প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা সেবা দেওয়ার জন্য আপনার জামানতবিহীন একটা স্কিম, এটা আমাদের এটা প্রচলিত আছে। এটাতে আমাদের বর্তমানে প্রায়
নিয়ার অ্যাবাউট 40,000 গ্রাহক আছে। কল্যাণের একটি সামাজিক দৃষ্টিভঙ্গি আছে, সামাজিক সংজ্ঞা আছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে কল্যাণ বলতে আসলে কি বোঝানো হয়, বিশেষ করে ব্যাংকিং খাতের জায়গা থেকে কল্যাণ বলতে কি বোঝানো হয়? কল্যাণ অবশ্যই মানুষের জন্য। এটা কল্যাণ বলতে একটা মানুষের উপকার করা, সে যে অসুবিধায় আছে সেই অসুবিধাটার সমাধান করে দেওয়া, এটা হচ্ছে কল্যাণ, মানুষের কল্যাণ। সেটা আর্থিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটা তার রোগ মুক্তির জন্য হতে পারে, তার শিক্ষার খাতে হতে পারে। এটা যে কোনো মানুষের উপকারাতে হচ্ছে কল্যাণটা ব্যবহৃত হয়। জনাব ওসমান মেহেদী, আপনার কাছে আসছে চাই, একটু জানাবেন যে আসলে প্রচলিত ব্যাংকিংয়ের সঙ্গে ইসলামী ব্যাংকিংয়ের যে কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আছে সেগুলো আসলে কিভাবে একটু আমরা পার্থক্য টানবো? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। ব্যাংকিং বলতে আমরা এর সংজ্ঞাকে যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, কিন্তু আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে আমরা মানুষ এবং আমাদের একজন স্রষ্টা রয়েছেন। স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে শুধুমাত্র ইবাদত করবার জন্য নয়। বিষয়টা কিন্তু এরকমই যে ইবাদতের সংজ্ঞাটাও আমাদের মাথায় রাখতে হবে যে ইবাদত কাকে বলা হয়। শুধুই কি নামাজ পড়া অথবা যাকাত দেওয়া বা হজ করা এটাকে ইবাদত বলা হবে? না। যদি আমরা সার্বিক অর্থে ইবাদতকে সংজ্ঞায়িত করি তাহলে কোরআন এবং হাদিসের যেই জিস্ট আমাদের সামনে আসে সেটা হলো মানুষ মানুষের জন্য। হাদিসে কিন্তু এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষদের মধ্যে ওই মানুষই সর্বোত্তম যে মানুষের উপকারে আসে। তো আমরা সেই দিকটি মাথায় রেখেই ইসলামী ব্যাংকগুলি কাজ করে যাচ্ছি। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে কাজ করে যাচ্ছি, সেগুলি যদি আমরা আলোচনায় আসি, সেগুলি পার্থক্য আমরা প্রথমে যদি ধরে নেই তাহলে আমরা পয়েন্ট ভিত্তিক বললে এরকম আসা যায় যে প্রচলিত ব্যাংকগুলি, আমি অবশ্যই প্রচলিত ব্যাংকগুলির ভালো কাজগুলির ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করি, উজ্জীবিত করি। প্রচলিত ব্যাংকিং এর মাধ্যমে মানুষের কল্যাণ হয়, অবশ্যই হয়, সেটাকে আমরা মাথায় রেখেই বলছি। কিন্তু যে পার্থক্যটুকু আছে আমি সেই পার্থক্যের কথা বলছি, যে দায়বদ্ধতার পার্থক্যটা কোথায়। যে আমরা যদি দেখি সেক্ষেত্রে এই প্রচলিত ব্যাংকগুলি কিন্তু সেকুলার ভিত্তিক হয়, সেখানে ধর্মের সম্পৃক্ততা নাই বললেই চলে। আমি ধর্মহীন কিন্তু বলছি না। এরপরে রয়েছে তাদের নৈতিক মূল্যবোধের যে ফেস ভ্যালুর যে বিষয়টা আছে, এখানে সেভাবে মূল্যায়ন করা হয় না, সেখানে অর্থকে বেশি মূল্যায়ন করা হয়। সেখানে মূল কথা হলো যে ব্যবসা করো, লাভ করো, দায়বদ্ধতার ব্যাপারে ক্ষতির বিষয়টা। একটা বিষয় আমি একটু স্পষ্টভাবে জানতে চাই যে প্রচলিত ব্যাংকিং এর মাধ্যমে অনেক সময় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সিএসআর এর টাকা খরচ করার ব্যাপার থাকে, সেখানে ধর্ম পালনের বিষয়গুলো থাকে না, সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের বিষয় থাকে। যদি ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে সিএসআর করা হয় নিশ্চয়ই সেখানে অর্থ দেওয়া হয় না, এরকম কি? না, দেখুন এখানে কিন্তু আবার আমি যদি ধর্মের বিষয়টা নিয়ে আসি, সেখানেও কিন্তু ধর্মে আলাদা করে সংজ্ঞা দিতে হবে যে আমি কি ধর্ম বলতে শুধুমাত্র এই কিছু আনুষ্ঠানিক ইবাদতের দিকে যাব, নাকি এই যে সামাজিক সাংস্কৃতিক যে সমস্ত প্রোগ্রামগুলি আমাদের দেশে আছে সেগুলি আমরা কীভাবে মূল্যায়ন করব। অবশ্যই ইসলাম যেগুলিকে সাপোর্ট করবে না সেখানে তো ইসলাম সেখানে টাকা দেওয়ার, যেমন আমি মূর্তি পূজা যেখানে হচ্ছে, আমি মূর্তি পূজাকে সম্মান করি তাদের অর্থে যারা এটাকে করে, কিন্তু আমি আমার ধর্ম যেহেতু এটা সাপোর্ট করবে না আমি সেখানে টাকা দেব। তাহলে ইসলামী ব্যাংকিং থেকে মসজিদ নির্মাণের জন্য মসজিদ নির্মাণের জন্য অবশ্যই অর্থ দেবে, যেহেতু আমার ধর্মের সাথে। আমরা বোধহয় মানে পার্থক্যটা একটু এতক্ষণে বুঝতে পারলাম। আমি শেষ করতে পারিনি, এই সেকুলারের কথা বলছি। আর সোশ্যাল ব্যাংক বা ইসলামী ব্যাংকিংগুলি ধর্মভিত্তিক চলে, আর এটা হলো সেকুলার ব্যাংকগুলি চলে হলো এই আপনার সুদ ভিত্তিক। আবার প্রশ্ন যদি হতে পারে সুদ ভিত্তিক হলে ইসলামী ব্যাংকেও তো আছে, সেটা একটা পর্যায়ে আছে। আর এখানে দায়বদ্ধতার ক্ষেত্রে সবচেয়ে বড় যেই প্রশ্ন এখানে আছে সেটা হলো সেকুলার ব্যাংকগুলি অর্থাৎ প্রচলিত ব্যাংকগুলি শুধুমাত্র লাভের হিসাবটা আছে, গ্রাহককে লাভ দেয়, ক্ষতির বিষয়ে তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই। বাট ইসলামী ব্যাংক কেন জায়েজ হয়েছে সেটা হলো যে লাভ ক্ষতির ব্যবসা করি আমরা, যে আমি যদি লাভ করি আপনি লাভের ভাগ নেবেন, যদি কোনো কারণে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যায় আপনি গ্রাহক হলে আপনাকে এই ক্ষতির দায়বদ্ধতা নিতে হবে। এটা কিন্তু অনেক বড় পার্থক্য। এটা ইসলামী ব্যাংকের অনন্যতা। জনাব কাজী ওসমান আলী, আপনার কাছে আবারও ফিরতে চাই, ক্যাশ ওয়াকফ কিভাবে সামাজিক দায়বদ্ধতার কাজ করছে? আমি এক্ষেত্রে একটু পিছন দিকে ফিরে যাই। বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বপ্রথম এই দেশে ক্যাশ ওয়াকফ এই
সিস্টেম বা এই ক্যাশ ওয়াকফোর যে ব্যবস্থা সর্বপ্রথম সোশ্যালিস্ট ইসলামী ব্যাংক এদেশে প্রচলন করে। এক সময় মানুষ, এদেশের মানুষ তাদের সম্পত্তি ওয়াকফ করত। বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং আমাদের দেশের যেটা সম্পত্তি বা সম্পদ, এটার বিকল্প হিসেবে এই ক্যাশ ওয়াকফটা সোশ্যালিস্ট ইসলামী ব্যাংক আমরা প্রচলন করি। ক্যাশ ওয়াকফটা কার কাছে, একটু সংক্ষেপে বলবেন, আমরা একটু বিরতি আমরা এটা শেষ করি। এই ক্যাশ ওয়াকফটা আমরা যারা এদেশের দরিদ্র জনগোষ্ঠী, যারা অসচ্ছল পরিবার এবং যারা তাদের কাছে আমরা যারা দারিদ্র্য সীমার নিচে অথবা স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সেবা বঞ্চিত, তাদের কাছে দেওয়া হয়। আমরা একটু বিরতিতে যেতে চাই। বিরতির পর ফিরে জনাব সিরাজুল হক আপনার কাছে আসবো এবং তখন জানতে চাইবো সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি কি নির্দেশনা রয়েছে। দর্শক, আইবিসিএফ ইসলামী ব্যাংকিং আলোচনায় এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের বিষয় ইসলামী ব্যাংকিং, কল্যাণমুখিতা ও সামাজিক দায়বদ্ধতা। বিরতির আগে যে বিষয়টি বলছিলাম জনাব সিরাজুল হক আপনার কাছে, যে সামাজিক দায়বদ্ধতার টাকা কোথায় কোথায় খরচ করা যাবে তার একটি নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিশ্চয়ই এরকম একটি নির্দেশনা মানা হয়, তো আসলে সেগুলো কি কি? ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে সিএসআর কর্মসূচিগুলো কীভাবে করবে সেভাবে গাইডলাইন দিয়ে থাকেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক প্রতিটা ব্যাংক সিএসআরের একটা নীতিমালা করে থাকেন। আমাদের এসআইবিএলেরও একটা নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে আমরা এই সিএসআর কাজগুলো কোথায় কোথায় করতে পারি সে ব্যাপারে একটা নির্দিষ্ট নিয়ম আমরা ফলো করি। সেখানে আছে অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীকে অগ্রাধিকার, দরিদ্র এলাকায় পুনর্বাসন, উন্নয়নে সেই টাকা আমরা সিএসআর কর্মসূচি করে থাকি। প্লাস আছে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কম মুনাফায় এবং মুনাফাবিহীন আমরা বিনিয়োগ দিয়ে থাকি। এই সমস্ত ছাড়াও আর অন্যান্য ক্ষেত্রে আমরা আমাদের এই সিএসআর নীতিমালার মধ্যে রয়েছে। একটি বিষয় জানতে চাই, বিনিয়োগ যেখানে আসবে সেখান থেকে আবার টাকা ফেরত আনা, মুনাফা আনার একটি বিষয় যুক্ত থাকে, কিন্তু একদম শর্তবিহীন দেওয়া হয় কিনা? হ্যাঁ, একদম শর্তবিহীন। আমরা এটা সরকার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আছে যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত এলাকাগুলোকে শুধুমাত্র আমরা মুনাফাহীনভাবে এবং অথবা কম মুনাফায় আমরা বিনিয়োগ দিয়ে থাকি। শুধুমাত্র সেখানে আমার উদ্দেশ্য থাকে সে যেন স্বাবলম্বী হয়ে আমার মূল টাকাটা ফেরত দিতে পারে আমাদেরকে। এবং এটা আসলে সারা বছরের চলমান কার্যক্রম? এটা সারা বছরের চলমান কার্যক্রম। জনাব ওসমান মেহেদী, আপনার কাছে জানতে চাইবো যে নিশ্চয়ই বড় বড় উদাহরণ তৈরি করেছে এসআইবিএল এবং ইসলামী ব্যাংকিং চর্চা করে এরকম অন্যান্য ব্যাংক, তো একটু যদি জানান যে আসলে এরকম বড় বড় সহযোগিতা, সামাজিক কার্যক্রমে অথবা কল্যাণমুখিতার কাজে ব্যয় করা টাকাগুলো আসলে কিভাবে খরচ হয়েছে এবং দু একটা যদি উদাহরণ দেন আমাদের। ধন্যবাদ। আমাদের ব্যাংকে, বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে এই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলি যদি আমরা এভাবে বলি পর্যায়ক্রমে, যেমন বঞ্চিত এবং দারিদ্র্যের ক্ষমতায়ন, যারা সমাজে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং ক্ষমতায় তাদেরকে নিয়ে আসা, এ ব্যাপারে কিন্তু একটা খাত রয়েছে। এরপরে রয়েছে এসএমই খাত, পল্লী উন্নয়ন বা সবুজায়ন খাত, তারপরে তামাক, মাদক, পরিবেশ বিরোধী যে সমস্ত কাজ, বিশেষ করে সরকার এখন যে ব্যাপারে অত্যন্ত সজাগ মাদক বিরোধী অভিযানে, এক্ষেত্রে এই বিনিয়োগ যাতে না করা হয় সে ব্যাপারে আমাদের একটা দিক রয়েছে। তারপরে নারীর সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নারীর ক্ষমতায়নে আপনারা সিএসআর করছেন। সরাসরি আমরা যদি বলি যে নারীর ক্ষমতায়নে সিএসআর করা, এরকম না। নারীকে আগে তার স্বাবলম্বী করা, যখন একজন নারী স্বাবলম্বী হবে দেন সে তখন শিক্ষা, তারপরে স্বাস্থ্য এবং আমি করতে চাই, নারীর ক্ষমতায়নের জন্য আমরা খুব কম মুনাফায়
জি। আমরা নারীদেরকে বিনিয়োগ করে থাকি এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করে থাকি। আমরা এই ব্যাপারে আমরা সবসময় নারী উদ্যোক্তা সৃষ্টিতে সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে থাকে এবং কম মুনাফায় আমরা নারীদেরকে বিনিয়োগ দিয়ে থাকি। এই যে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এর যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের আওতায় নতুন উদ্যোক্তা তৈরি, একদম উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা প্রশিক্ষণ, তাকে তার কাছে বিনিয়োগ লগ্নি করা, তারপরে তার কাছ থেকে ফেরত আনা এবং তাকে তদারকি করা, এই কার্যক্রমগুলো তো নিয়মিত চলে বোধহয়। যে আমাদের এই কার্যক্রমগুলো সবসময় নিয়মিত চলে এবং আমরা অনেক সময় যে যারা নারী উদ্যোক্তা তাদেরকে আমরা অনেক সময় একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি, যে তারা কিভাবে তাদের কার্যক্রম। নারীদের কোন কোন খাতে ব্যবসা বাণিজ্যকে আপনারা উৎসাহ দিচ্ছেন? আমরা নারীদের যেমন বিশেষ করে এমব্রয়ডারি, বিশেষ করে পোশাক খাত, কৃষি খাত, এগুলিতে আমরা দেখি এখন নারীরা এগিয়ে আসছে। জনাব সিরাজুল হক, আপনার কাছে একটু আসতে চাই, যদি জানান যে জমা গ্রহণ পদ্ধতি এবং বিনিয়োগ ক্ষেত্রে কিভাবে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা হচ্ছে? জমা গ্রহণ ব্যাংকের একটা অন্যতম বিষয়। এই জমা গ্রহণ আমাদের ইসলামিক ব্যাংকগুলোতে অনেক ধরনের, প্রত্যেক ব্যাংকের নির্দিষ্ট কতগুলো স্কিম আছে, আমাদের SIBLেরও সেই ধরনের কতগুলো স্কিম আছে আমাদের। এক্ষেত্রে আমাদের এই যে সামাজিক দায়বদ্ধতা আমরা কিভাবে পালন করি সেগুলো থেকে আমাদের বোঝা যাবে। যেমন আমরা একটা আছে আমাদের বিবাহিত পুরুষদের মোহর আদায় উৎসাহিত করার লক্ষ্যে আমরা মুদারাবা মোহর সঞ্চয় প্রকল্প চালু করেছি। প্লাস আমাদের মুদারাবা ক্যাশ ওয়াকফ হিসাব এর মাধ্যমে আমরা যারা স্বেচ্ছায় সাদাকা বা দান করতে চায়, এককালীন বা প্রতি মাসে আস্তে আস্তে জমা করে, সে আমাদের নির্দিষ্ট খাত বলে দিবে, সেই খাতে আমরা SIBLের পক্ষ থেকে আমরা সেই তার দানটা পৌঁছায় দিয়ে থাকি। একটা বিষয় জানতে চাই, জমা গ্রহণ যেহেতু বলা হচ্ছে, সেখানে ব্যাংকে একজন সাধারণ জমা দানকারী টাকা রাখছে নিয়মিত, সেই টাকার একটা উপযুক্ত রিটার্ন জমা দানকারী পাবেন, তো সেইটি আসলে কিভাবে নিশ্চিত করা হয়? জমা দানকারী না, এখানে ওয়াকফ হিসাবের মূল কথাই হলো যিনি সাদাকা দান করতেছেন তিনি মূল টাকাটা কোনোদিনই ফেরত নেবেন না। জি, এই টাকাটা ব্যাংকে থাকবে, এটার মুনাফাটা উনি যেখানে চাইবেন সেখানে আমরা পৌঁছে দেবো দান হিসেবে, এটা ওনার পক্ষ থেকে। এইটাই মূলত এইভাবে সামাজিক দায়বদ্ধতা। দায়বদ্ধতা এটা আসলে জনপ্রিয়তা কেমন, ট্রেন্ড কেমন? এটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, মানুষ বুঝতেছে যে আমরা ইন্ডিভিজুয়ালি না করে এটা সংঘবদ্ধভাবে একটা দান করলে এটার উপযোগিতা বেশি বৃদ্ধি পায়। এবং এই যে এই কার্যক্রমগুলো, এগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের যে বিধানাবলী আছে সেগুলো মেনেই করা, এগুলো সাংঘর্ষিক না? সাংঘর্ষিক না কোনোভাবে। আচ্ছা, জনাব কাজী ওসমান আলী, আপনাকে একটু বলতে চাই যে শিক্ষা বিস্তারে ইসলামী ব্যাংক কিভাবে ভূমিকা রাখছে? হ্যাঁ, এক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরেন, যে সমস্ত প্রান্তিক এবং দরিদ্র শিক্ষার্থী রয়েছে, মেধাবী এবং গরিব, তাদেরকে শিক্ষায় উৎসাহিত করবার জন্য বৃত্তি প্রদান একটা স্কিম রয়েছে সোশ্যাল ব্যাংকের, সেখান থেকে তাদেরকে নিয়মিত বৃত্তি প্রদান করা হয়। এবং কতজনকে বাৎসরিক বৃত্তি প্রদান করা হয় এবং কারা কারা পান, কোন ক্লাসের ওরা? এইটা ব্যাংক কর্তৃক নির্ধারিত একটা নিয়মের আওতায় থাকে। এ বিষয়ে আমাদের ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখার সাথে যারা সম্পৃক্ত এদের কাছে একটা পরিসংখ্যান অবশ্যই থাকবে এবং সেটি খুব আমরা বলবো যে আমাদের যেহেতু একটা জনদরদি একটা উদ্যোগ, এখানে নিশ্চয়ই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীদেরকে এই বৃত্তি প্রদান করা হয়। আমি এখানে আমাদের এমডি মহোদয় ব্যাখ্যা করবেন। আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর কিছু মেধাবী ছাত্রকে আমরা বৃত্তি দিয়ে থাকি প্রতি বছরই, এবং আমরা দেশের বিভিন্ন অঞ্চলের যারা মেডিকেল কলেজে লেখাপড়া করতেছে এরকম মেধাবী ছাত্রদের আমরা বৃত্তি দিয়ে থাকি, এবং দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল কলেজগুলিতে আমরা আমাদের শাখার রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা সারা দেশব্যাপী স্কুল কলেজের মেধাবী ছাত্রদের আমরা বৃত্তি প্রদান করি। কাজী ওসমান আলী, আমরা এই আলোচনাটা আরও চালিয়ে নেব, কিন্তু এরপর যে আমাদের আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, IBCF ইসলামী ব্যাংক ফাইন্যান্সের প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এরপর যে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের বিষয় ইসলামী ব্যাংকিং, কল্যাণমুখিতা ও সামাজিক দায়বদ্ধতা। জনাব কাজী ওসমান আলী, আপনি বলছিলেন যে শিক্ষা বিস্তারে কীভাবে ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রম অবদান রাখছে, একটু যদি আর জানাতে চান, যোগ করেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে, চর অঞ্চলে, যেখানে প্রাথমিক শিক্ষাও পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না, সরকারি অংশগ্রহণ উদ্যোগ থাকে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক সংকট, অবকাঠামোর সংকট, এসব কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হন। তো সেই সব জায়গায় কি আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই আমাদের এইসব ব্যাপারে আমাদের অবশ্যই উদ্যোগ আছে। আমরা যদি এইসব অঞ্চল থেকে আমরা কোনো নির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে, আমরা অবশ্যই এগুলি আমরা আপনাদের নিজেদের খুঁজে নেওয়ার কোনো, যেমন আজকেও আমি পত্রিকায় দেখলাম যে চর অঞ্চলে ঘর নাই, খুব দুর্বল অবকাঠামোর ঘরের মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, এটি আসলে একটু দুর্যোগের মধ্যে তারা যাচ্ছে, এরকম বিষয় তো আসলে পত্রিকা খুললে পাওয়া যায়। তবে আমরা আমাদের ব্যাংকের নির্দিষ্ট ডিভিশনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, যদি আমরা এরকম কোনো আমাদের সুযোগ থাকে, প্রস্তাব আসে, আমরা অবশ্যই এগুলি আমরা ইনশাআল্লাহ বিবেচনা করব। জনাব সিরাজুল হক, আপনার কাছে একটু আসতে চাই। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার একটি কার্যক্রম এবং এটি এগিয়ে নেওয়ার জন্য সরকার আলাদা প্রকল্প চলছে। তো আসলে যদি সামাজিক দায়বদ্ধতায় টাকা খরচ করেন, তাহলে তথ্য প্রযুক্তির বিকাশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম থেকে খরচ করা যায় কিনা? ধন্যবাদ। আসলে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন সামাজিক দায়বদ্ধতার খাত থেকে আমরা সেইভাবে হয়তো করি না, কিন্তু আমরা যাকে তথ্য প্রযুক্তি উন্নয়নের জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কম মুনাফাতে আমরা এখানে তাদেরকে ইনভেস্টমেন্ট দিয়ে থাকি। আলাদা করে বিশেষভাবে ওই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত হয় না। আসলে তথ্য প্রযুক্তি খাত এটা অনেক বড় একটা খাত, জিনিসটা এটা একটা ব্যাংকের পক্ষ থেকে নির্দিষ্টভাবে মানে করা, এটা অনেকটা হয়তো হয়ে ওঠে না। কিন্তু এই যে আইবিসিএফ নামে যে বড় সংগঠন আছে, যেখানে সবগুলো ইসলামী ব্যাংকিং এর ব্যাংকগুলো সংযুক্ত, তাদের কার্যক্রমের মাধ্যমে জাতীয় কল্যাণকর কার্যক্রমে এগিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আইবিসিএফ যদি সেভাবে আগে আসে, তাহলে সব ব্যাংকগুলো, আমরা ইসলামী ব্যাংকগুলো একত্রবদ্ধভাবে এই কাজে ভূমিকা রাখতে পারি। একটি বিষয় যেটি জনাব ওসমান মেহেদী আপনার কাছে জানতে চাই, যে বাংলাদেশ ব্যাংকের আলাদা একটি নির্দেশনা আছে যেখানে ভাগ করে দেওয়া আছে যে শিক্ষায় 30%, 20% স্বাস্থ্য খাতে এবং জলবায়ু খাতে 10% দিতে হবে। এর বাইরে অন্যান্য খাতে ব্যয় করার মতো পছন্দ দেওয়া আছে কিনা, সেক্ষেত্রে আর কি কি পছন্দের খাত আছে? ধন্যবাদ। এক্ষেত্রে কিন্তু আমি যেটা আগের বারে বলতেছিলাম যে দায়বদ্ধতার জায়গা কোথায় কোথায় সোশ্যাল ব্যাংকের, নারীর ব্যাপারে আমাদের এমডি মহোদয় বলেছেন, সেখানে মোহরের কথা বলেছেন, সাথে সাথে আরও রয়েছে যেমন দরদি সমাজ গঠন। এর সাথে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, চক্ষু চিকিৎসা ক্যাম্প, এরপরে তালু কাটা, ঠোঁট কাটা, অগ্নিদগ্ধ যারা রয়েছেন তাদের চিকিৎসা করা। বিশেষ করে আপনারা শুনে খুবই খুশি হবেন যে ঢাকা মেডিকেল কলেজে যে বার্ন ইউনিট আছে, এই বার্ন ইউনিটে রোগীদের জন্য ফোল্ডিং বেডের ব্যবস্থা কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড করেছে। এরপরে রয়েছে আপনার শিশু বিভাগের জন্য ইনকিউবেটরের ব্যবস্থা করেছে। এরপরে রয়েছে মধুপুরের কাইলাকুড়ি হেলথ প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্যমে। এরপরে পথ শিশুদের শিক্ষার আর্থিক সহায়তা, যারা পথ শিশু রয়েছে আমাদের দেশে একটা বিরাট অংশ কিন্তু ঢাকা শহরে দেখলে আমরা বুঝতে পারি যে শিক্ষা স্বাস্থ্য এই কার্যক্রমের মধ্যে রয়েছে। কিন্তু জলবায়ু আমাদের জন্য বড় ধরনের একটি হুমকি, জলবায়ু পরিবর্তন, এবং আমরা সারা বিশ্বের মধ্যে একটি ভালনারেবল জায়গায় আছি। তো এই জায়গায় তো নিশ্চয়ই খরচ করলে শেষ দিকে গিয়ে জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। অবশ্যই উপকৃত হবে, এবং এটা যেহেতু আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে জনগণের কল্যাণের কাজে আমরা অর্থ ব্যয় করব, সেই ধারাবাহিকতা থেকে আমরা জলবায়ুর যে দিকটা রয়েছে এক্ষেত্রেও আমাদের ব্যাংকের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আমি মনে করি। কাজী ওসমান আলী, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি আমরা দেখছি সড়কে নৈরাজ্য চলছে, যারা চালক তাদের শিক্ষার অভাব আছে, আবার অগ্নি দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে জনগণের সচেতনতার অভাব আছে। জনগণের কল্যাণ করতে চাইলে এই দুইটি বিষয়ে আলাদা করে মনোযোগ দেওয়ার সময় এসেছে কিনা? আপনারা যারা সিএসআর করছেন, সেই টাকা এইসব খাতে দিলেও তো বোধহয় জনকল্যাণ হয়। কিভাবে ভাবছেন, নতুন করে ভাবার সময় আসছে কিনা? এটা তো একটা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের
অগ্নি নির্বাপনে যে বা যন্ত্রপাতি যে স্বল্পতা আমরা ব্যবহার প্রতি আমরা দেখতেছি, যদি কেউ ব্যক্তি উদ্যোগে এই অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আনতে চায়, আমরা অবশ্যই এটা এদিকে বিনিয়োগ দেওয়ার জন্য আমরা বিবেচনা করব। দ্বিতীয়ত, এক্ষেত্রে যে সমস্ত লোকবল এইসব কাজে নিয়োজিত থাকেন, তাদের দক্ষতা উন্নয়নের যদি কোনো স্কোপ সৃষ্টি হয়, আমরা আমাদের সিএসআর থেকে, আমাদের এই ফান্ড থেকে আমরা অবশ্যই সহযোগিতা করতে পারি। সিরাজুল হক, আমরা যেটি বলছিলাম এর আগে যে সড়কেও কিন্তু নৈরাজ্য চলছে, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে জানতে চাই। আসলে এই ক্ষেত্রে তো বোধহয় অবদান রাখার সময় এসেছে। আমরা যে ধরনের নৈরাজ্যের মধ্যে দিয়ে যাই, সড়কে প্রত্যহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার খবর আমরা পাই, বেশিরভাগই ঘটে সচেতনতার অভাবে, শিক্ষার অভাবে। আসলে সড়কে যে নৈরাজ্য চলতেছে সেটার আমাদের সড়ক যারা নিয়ন্ত্রণ করে, সরকারের এখানে বড় একটা ভূমিকা প্রয়োজন, মানুষেরও একটা বড় ভূমিকা প্রয়োজন। আমাদেরও জানতে হবে সড়কে কীভাবে চলাফেরা করতে হয়, এবং যারা গাড়ি ঘোড়া চালায় তাদেরও জানতে হবে গাড়ি কীভাবে চালানো হয়। এক্ষেত্রে গাড়ির যারা ড্রাইভার আছে তাদেরকে শিক্ষিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাদেরকে জানানো উচিত, তাদেরকে বোঝানো উচিত যে তুমি যেভাবে গাড়িটা চালাচ্ছ সেভাবে ঠিকমতো হচ্ছে না। এক্ষেত্রে সিএসআর এর পয়সা খরচ করা যায় কিনা সেটা বলছি। সিএসআর এর পয়সা খরচ করা যায়, বা সিএসআর এর তো একটা সামান্য অংশ, এক্ষেত্রে আরও বড় ধরনের খরচের প্রয়োজন আছে আমি মনে করি। না, এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই, আমরা যারা ড্রাইভার, জি, হ্যাঁ, তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা হয়তো ভূমিকা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ কাজী ওসমান আলী, অসংখ্য ধন্যবাদ সিরাজুল হক এবং ওসমান মেহেদী আমাদের এই আলোচনায় যোগ দিয়ে আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। দর্শক, আজকের মতো এই ছিল আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠান। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।